প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমি নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশেষজ্ঞতা পড়াবো। তো তোমরা ষষ্ঠ অধ্যায় বইটি খোলো। ষষ্ঠ অধ্যায়ে আফগান শাসন ও বারোভিয়াদের সম্পর্কে পড়াবো। আশা করি বই কলম হাতে নিয়ে বসেছ, খাতা। ষষ্ঠ অধ্যায় মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস। ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের ইতিহাস ও বিশেষজ্ঞতা। আফগান শাসন ও বারোভিয়া উনিশশো 1576। তাহলে তোমরা ষষ্ঠ অধ্যায়ে মধ্যযুগের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ৭১ পৃষ্ঠা খোলো। আফগান শাসন ও বারোভিয়া। প্রথমে আমরা আফগান শাসন সম্পর্কে একটু ধারণা দেই, কিভাবে আফগানরা শাসনের ক্ষমতায় এলো। দেখো, কররানী বংশের রাজা তাজ খানের সিংহাসনে আরোহণের মধ্য দিয়ে বাংলায় কররানী আফগান বংশের শাসন শুরু হয়। তো ১৫৫৭ খ্রিস্টাব্দে তাজ খান কররানী নামমাত্র বাংলা সুলতান বাহাদুর শাহ সুরের বসতা স্বীকার করেন। কিছুদিন পর তিনি স্বাধীন হয়ে পড়েন। যখন অজ্ঞাতনামা গিয়াসউদ্দিন সুর বংশের সিংহাসন দখল করেন, তখন সুযোগ বুঝে তাজ খান ও তার ভাইয়েরা গিয়াসউদ্দিনকে পরাজিত করেন ও নিহত করে ভোট দখল করেন। এভাবে তাজ খান কররানী বাংলায় কররানী আফগান বংশের শাসন প্রতিষ্ঠা করেন। এই তো গেল আফগান শাসন সম্পর্কে। এবার দেখো, বারোভিয়া কারা। বারোভিয়া বলতে 12 জনকে বোঝায় না। বারোভিয়া বলতে আমরা বুঝি মধ্যযুগে বাংলা স্থানীয় অঞ্চল প্রধান ও জমিদারদের মধ্যে যারা সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের মুঘল সম্রাট আকবর ও জাহাঙ্গীরের রাজত্বকালে মুঘল বিরোধী প্রতিরোধ গড়েছিলেন, তারা ইতিহাসে বারোভিয়া নামে পরিচিত। এখানে বারোভিয়া বলতে 12 জন জমিদারকে বোঝায় না, যারা মধ্যযুগে বাংলার স্থানীয় অঞ্চল প্রধান ও জমিদারদের মধ্যে সম্রাট আকবর ও জাহাঙ্গীরের রাজত্বকালে মুঘল বিরোধী প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তারাই ইতিহাসে বারোভিয়া নামে পরিচিত। সম্রাট আকবর 1556 থেকে 1605 সাল সমগ্র বাংলার উপর তার অধিকার প্রতিষ্ঠা করতে পারেননি। কেন পারেননি? সে সময় বাংলার বড় বড় জমিদারগণ মুঘলদের অধীনতা মেনে নেননি। এই জমিদারগণ বারোভিয়া নামে পরিচিত। এ 12 বলতে 12 জনের সংখ্যা বোঝায় না, মূলত অনির্দিষ্ট সংখ্যক জমিদারদের বোঝাতেই এই 12 শব্দটি ব্যবহার করা হয়েছে। বারোভিয়াদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ঈশা খান, মুসা খান, উসমান খান, চাঁদ রায়, লক্ষণ, মালিক্য প্রমুখ। এখন দেখো, আফগান শাসন সম্পর্কে প্রথমে আমরা জেনেছি আফগান শাসন এবং বারোভিয়া কারা। এখন আফগান শাসন মুঘল সম্রাট বাবর ও তার পুত্র হুমায়ুন হুসেন শাহী যুগের শেষ দিক থেকেই চেষ্টা করেছিলেন বাংলাকে মুঘল অধিকারে নিয়ে আসতে। ইতিমধ্যে তোমরা হুসেন শাহী বংশ সম্পর্কে জেনেছ। এখন সম্রাট বাবর আর তার পুত্র হুমায়ুন কি করেছিলেন? হুসেন শাহী যুগের শেষ দিক থেকেই চেষ্টা করেছিলেন বাংলাকে মুঘল অধিকারে নিয়ে আসতে। বাংলা কিন্তু মুঘল অধিকারে ছিল না, কিন্তু আফগানদের কারণে মুঘলদের এই উদ্দেশ্য প্রথম দিকে সফল হয়নি। আফগান নেতা শের খান সুরের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন সম্রাট হুমায়ুন। শের খানের পিতা হাসান খান সুর বিহারে অবস্থিত সাসারাম অঞ্চলে জায়গিরদার ছিলেন। পিতার মৃত্যুর পর তিনি জায়গিরদার হিসেবে নিয়োগ লাভ করেন। এ সময় বিহারের জায়গিরদার জালাল খান নাবালক বলে তার অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন শের খান। সমগ্র ভারতের অধিপতি হওয়ার স্বপ্ন ছিল শের খানের, তাই গোপনে তিনি নিজের শক্তি বৃদ্ধি করতে থাকেন। এ লক্ষ্যে অল্প সময়ের মধ্যে শের খান শক্তিশালী চুনারদুর্গ ও বিহার অধিকার করেন।
তিনি 1537 খ্রিস্টাব্দে দুইবার বাংলার রাজধানী গৌড় আক্রমণ করেন। এবার স্বতন্ত্র হন দিল্লির সম্রাট হুমায়ুন। তিনি শের খানের পিছু ধাওয়া করে বাংলার রাজধানী গৌড় অধিকার করে নেন। গৌড়ের চমৎকার প্রাসাদ ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে হুমায়ুনের নামকরণ করেন জান্নাতাবাদ। একটা প্রশ্ন আসে, জান্নাতাবাদ কাকে বলা হয়? তো কেন বলা হয় জান্নাতাবাদ? গৌড়ের রাজধানী গৌড়, বাংলার রাজধানী গৌড়ের চমৎকার প্রাসাদ ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে হুমায়ুনের নামকরণ করেন জান্নাতাবাদ। আবার জান্নাতাবাদের নামকরণ করেন কে, এর প্রশ্নটাও আসে। তাহলে তখন তোমরা উত্তর দিবে জান্নাতাবাদের নামকরণ করেন হুমায়ুন। আচ্ছা, সম্রাট গৌড়ে 6 মাস আমোদ ফুর্তিতে গা ভাসিয়ে দেন। এ সুযোগে নিজের শক্তি বাড়াতে থাকেন শের খান। দিল্লি থেকে খবর আসে হুমায়ুনের সর্দার হিন্দাল সিংহাসন দখল করার ষড়যন্ত্র করছেন। এই খবর পেয়ে হুমায়ুন দিল্লির দিকে যাত্রা করেন। এ সুযোগ কাজে লাগায় শের খান। তিনি ওত পেতে থাকেন বক্সারের নিকট চৌসা নামক স্থানে। গঙ্গা নদীর তীরে এই স্থানে হুমায়ুন পৌঁছালে শের খান তার উপর ঝাঁপিয়ে পড়েন। অপ্রস্তুত হুমায়ুন পরাজিত হন কত খ্রিস্টাব্দে? 1539 খ্রিস্টাব্দে। মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে শের খান শেরশাহ উপাধি দেন। তিনি নিজেকে বিহারের স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন। এবার বাংলার দিকে দৃষ্টি দেন তিনি। 1540 খ্রিস্টাব্দে মুঘল শাসনকর্তা আলী কুলিকে পরাজিত করে তিনি বাংলা দখল করেন। এবছরে তিনি হুমায়ুনকে কৌরবের নিকট মিরগ্রামের যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত করে দিল্লি সিংহাসন অধিকার করেন। এভাবে দীর্ঘদিন পর বাংলায় আবার দিল্লির শাসন চলে আসে। চট্টগ্রাম ও সিলেট পর্যন্ত সমগ্র বাংলাদেশ শেরশাহের সাম্রাজ্যভুক্ত ছিল। শেরশাহ সুর বংশের বলে এ সময়ে বাংলার শাসন ছিল সুর আফগান বংশের। আমরা আফগান শাসন সম্পর্কে পড়ছি। দেখো, তো শেরশাহের মৃত্যুর পর তার পুত্র জালাল খান ইসলাম খান নাম ধারণ করে দিল্লি সিংহাসনে আরোহণ করেন। তিনি 8 বছর 1545 থেকে 1553 খ্রিস্টাব্দ রাজত্ব করেন। কিন্তু ইসলাম খানের মৃত্যুর পর তার নাবালক পুত্র ফিরোজ খানের সিংহাসনে আরোহণের সঙ্গে সঙ্গে সুর বংশের মধ্যে দলাদলি শুরু হয়। সে খানের ভাগ্নে মুবারিজ খান ফিরোজ খানকে হত্যা করে মোহাম্মদ আদিল নাম ধারণ করে দিল্লি সিংহাসনে আরোহণ করেন। ভারতবর্ষের রাজনৈতিক ঘটনাবলী থেকে এ সময় বাংলা বিচ্ছিন্ন ছিল না। তাই ইসলাম খানের মৃত্যুর সঙ্গে সঙ্গে বাংলার আফগান শাসক মোহাম্মদ খান সুর স্বাধীনতা ঘোষণা করেন। উপাধি ধারণ করেন মোহাম্মদ শাহ সুর। এ সময় থেকে পরবর্তী 20 বছর পর্যন্ত বাংলা স্বাধীন ছিল। মোহাম্মদ শাহ সুর উত্তর ভারতের সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে মোহাম্মদ আদিল শাহ সুরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন। তিনি জৌনপুর জয় করে আগ্রার দিকে অগ্রসর হন, কিন্তু চূড়ান্ত পর্যায়ে তিনি পরাজিত ও নিহত হন। মোহাম্মদ শাহ সুর নিহত হলে দিল্লির বাসা আদিল শাহ শাহবাজ খানকে বাংলা শাসকত্ব নিযুক্ত করেন। মোহাম্মদ শাহের পুত্র খিজির খান তখন এলাহাবাদে অবস্থান করছিলেন। পিতার মৃত্যুর সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে তিনি গিয়াসউদ্দিন বাহাদুর শাহ উপাধি গ্রহণ করে নিজেকে বাংলার স্বাধীন সুলতান বলে ঘোষণা করেন। কিছুদিন পর তিনি শাহবাজ খানকে পরাজিত করে বাংলা সিংহাসন অধিকার করেন। এ সময় দিল্লির রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। শেরশাহের বংশধরদের দুর্বলতার সুযোগে মোগল বাদশাহ হুমায়ুন সে রাজ্য পুনরুদ্ধার করেন। কিন্তু দিল্লিতে তার কর্তৃত্বে প্রতিষ্ঠিত হলেও বাংলায় মুঘল আধিপত্য বিস্তার করার সুযোগ পেলেন না। কেন পেলেন না? হুমায়ুনের মৃত্যুর পর তার পুত্র আকবর দিল্লি সিংহাসনে আরোহণ করে সুর বংশী আফগান নেতৃবৃন্দকে একে একে দমন করার জন্য অবসর হলেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধে 1556 খ্রিস্টাব্দে আদিল শাহের সেনাপতি হিমু মোগল সৈন্যদের নিকট পরাজিত ও নিহত হন। পানিপথের দ্বিতীয় যুদ্ধ ইতিহাসে একটি উল্লেখযোগ্য যুদ্ধ, কিন্তু এতে আদিল শাহ অত্যন্ত দুর্বল হয়ে পড়েন। অতঃপর তিনি বাংলার দিকে পলায়ন করেন। প্রতিমধ্যে সুরজগড়ের নিকটবর্তী ফতেহপুর সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহ কর্তৃক এক যুদ্ধে 1557 খ্রিস্টাব্দে আদিল শাহ পরাজিত ও নিহত হন। বাংলা বিজয়ী আফগান সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহ জৌনপুরের দিকে অগ্রসর হলে মোগল সেনাপতি খান-ই জামান তার প্রতিরোধ করেন। কুশলী বাহাদুর শাহ খান-ই জামানের সঙ্গে সন্ধি স্থাপন করে বাংলা প্রত্যাবর্তন করেন। এরপর তিনি বাংলার বাইরে আগ্রহ অভিযান চালাননি। কে? গিয়াসউদ্দিন বাহাদুর শাহ। 1560 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। গিয়াসউদ্দিন বাহাদুর শাহের মৃত্যুর পর তার ভ্রাতা জালালউদ্দিন সুর দ্বিতীয় গিয়াসউদ্দিন উপাধি গ্রহণ করে বাংলার সিংহাসনে আরোহণ করেন। তিনিও তার ভ্রাতার ন্যায় মুঘলদের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করে চলতেন।
1563 খ্রিস্টাব্দে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে তার একমাত্র পুত্র বাংলা সিংহাসনে আরোহণ করেন, কিন্তু তার নাম জানা যায়নি। মাত্র 7 মাস রাজত্ব করার পর তৃতীয় গিয়াসউদ্দিন নামে জনৈক আফগান দলনেতা তাকে হত্যা করে বাংলার সিংহাসন অধিকার করেন। কিন্তু তিনিও বেশি দিন রাজত্ব করাতে পারেননি। কররানী বংশের রাজা তাজ খান কররানী গিয়াসউদ্দিন হত্যা করে বাংলার সিংহাসন নিজেকে প্রতিষ্ঠিত করেন। এটা আমরা করছি আফগান শাসন। তাজ খান কররানী ও সুলাইমান খান কররানী শেরশাহের সেনাপতি ছিলেন। কনৌজের যুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শেরশাহ তাদের দক্ষিণ বিহারে জাগির প্রদান করেন। ইসলাম শাহের রাজত্বকালে তাজ খান কররানী সেনাপতি ও কূটনৈতিক পরামর্শদাতা হিসেবে বিশেষ কৃতিত্বের পরিচয় দেন। ইসলাম শাহের বালকপুত্র উত্তরাধিকারী ফিরোজের সময় তাজ খান নিযুক্ত হন। ফিরোজকে হত্যা করে তার মামা মোহাম্মদ আদিল শাহ সিংহাসনে বসেন। এই সময় তাজ খান কররানী পালিয়ে গিয়ে ভ্রাতাদের সহায়তায় দক্ষিণ বিহারে প্রাধান্য স্থাপন করেন। 1557 খ্রিস্টাব্দে তাজ খান কররানী নামমাত্র বাংলা সুলতান বাহাদুর শাহ সুরের বসন্ত স্বীকার করেন। কিছুদিন পর তিনি সম্পূর্ণ স্বাধীন হয়ে তো বাংলা সিংহাসনের প্রতি ও তার দৃষ্টি ছিল। তিনি সুযোগের অন্বেষণে ছিলেন, তিনি সুযোগ খুঁজছিলেন। অজ্ঞাতনামা গিয়াসউদ্দিন যখন সুবংশের সিংহাসন দখল করেন, তখন সুযোগ বুঝে তাজ খান ও তার ভ্রাতারা গিয়াসউদ্দিনকে পরাজিত ও নিহত করে গৌড় দখল করেন। কিছুদিন পর তিনি এভাবে তাজ খান কররানী বাংলার কররানী বংশের রাজত্ব প্রতিষ্ঠা করেন। যদি প্রশ্ন আসে কররানী রাজত্ব কিভাবে প্রতিষ্ঠা হয়, তোমরা উত্তরটা এখান থেকে দিতে পারবে। আচ্ছা, তাজ খান কররানীর মৃত্যুর পর 1565 খ্রিস্টাব্দে তার ভাই সুলাইমান খান কররানী বাংলার সুলতান হন। এর দক্ষ শাসক আফগান নেতাদের তার দলভুক্ত করেন। এভাবে বাংলা ও বিহারের অধিকাংশ এলাকা তার অধিভুক্ত হয়। উড়িষ্যাতে তার অধিকার প্রতিষ্ঠিত হয় সুলাইমান কররানীর বৃদ্ধ উজির লতি খানের পরামর্শে। তিনি মোগল সম্রাট আকবরের সাথে সুসম্পর্ক বজায় রক্ষা করে চলেন। তিনি সর্বপ্রথম গৌড় থেকে মালদহের 15 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত ঢাকায় রাজধানী স্থাপন করেন। 1972 খ্রিস্টাব্দে সুলাইমান কররানীর মৃত্যু পুত্র বায়েজিদ সিংহাসন বসে, কিন্তু অল্পকাল পরে অত্যাচারী সুলতানকে হত্যা করেন আফগান সর্দার। এবার সিংহাসনে বসেন সুলাইমান কররানীর দ্বিতীয় পুত্র দাউদ কররানী। তিনি ছিলেন বাংলার শেষ আফগান শাসক। দাউদ কররানী খুব অদূরদর্শী শাসক ছিলেন। বাংলা তার দক্ষতা ছিল না, কোনো যোগ্যতাও ছিল না। বিশাল রাজ্য ও ধনসূত্র থেকে তিনি নিজেকে সম্রাট আকবরের সমকক্ষ ভাবতে থাকেন। কিছুতেই সম্ভব না এটা। সম্রাট আকবর হলেন দিল্লি সুলতান, আর সামান্য একটা বাংলা তখন স্বাধীনতা বাংলা অঞ্চল রাজত্ব করছিলেন। তো এটা তিনি নিজেকে যখন মুঘল সম্রাটের সমকক্ষ আকবরের সমকক্ষ ভাবতে থাকেন, তখন বাংলা ও বিহারের আফগান শাসকগণ প্রকাশ্যে মুঘল সম্রাটের প্রতি আনুগত্য প্রকাশ করতেন। এতদিন করতেন বাংলা বিহারের আফগান শাসকগণ প্রকাশ্যে মুঘল সম্রাটের প্রতি আনুগত্য প্রকাশ করতেন। কিন্তু দাউদ স্বাধীন সম্রাটের মতো বাদশাহ উপাধি গ্রহণ করে নিজ নামে খুতবা পাঠ করে মুদ্রা প্রচলন করেন। এখানে তার মারাত্মক ভুল হয়েছিল। মুঘল সম্রাটের সমকক্ষ তিনি নন। তো তার আগে যারা এতদিন বাংলা সিংহাসনে ছিলেন, তারা বাংলা ও বিহারের আফগান শাসক প্রকাশ্যে মুঘল সম্রাটের প্রতি কিন্তু আনুগত্য প্রকাশ করতেন। তিনি করেননি। তিনি বাদশাহ উপাধি ঘোষণা করে স্বাধীন সম্রাটের মতো নিজ নামে খুতবা পাঠ করেন এবং মুদ্রা প্রচলন করেন। আফগানরা এমনিতেই মুঘলদের শত্রু ছিল, তার উপর বাংলা বিহার মুসলমান মুঘলদের অধিকারে না থাকায় সম্রাট আকবরের স্বস্তি ছিল না। মানে তিনি শান্তি পাচ্ছিলেন না বাংলা বিহার তার অধিকারে না আনায়। সম্রাট আকবর মুঘল সম্রাট ছিলেন। দাউদ কররানীর স্বাধীনতা মনোভাবের কারণে আকবর ক্ষুব্ধ হন। তিনি রাগান্বিত হন। প্রথমে আকবর জনগণের শাসককর্তা মুনিম খানকে নির্দেশ দেন কররানী রাজ্যে আক্রমণ করতে। প্রথম দিকে সরাসরি আক্রমণ করেননি মুনিম খান উজির লোদি খানের সাথে মুনিম খানের বন্ধুত্ব ছিল। দাউদ খান কিছু ষড়যন্ত্রকারী পরামর্শ ভুল বোঝায় উজির লোদিকে। দাউদ খানের নির্দেশে হত্যা করা হয় তাকে। তো দাউদ খান মুনিম খানের নেতৃত্বে রাজধানী অধিকার করে মুঘল সৈন্যরা অবসরের গ্রামে দাউদ খান পালিয়ে যান উড়িষ্যায়। মুনিম খান তান্ডায় বাংলা মুঘল রাজধানী প্রতিষ্ঠা করেন। তো মুনিম খানের দাউদ কররানী পশ্চিম সমগ্র তান্ডায় প্লেগ রোগ দেখা দিলে মুনিম খান সহ অনেকে মুঘল সৈন্য এ রোগে মারা যান। ফলে বাংলার বিশৃঙ্খলা দেখা দেয়।
ব্যবস্থা সুযোগে দারুক কররানী ও পশ্চিম ও উত্তর বাংলা পূর্ব অধিকার করে নেন। অন্যদিকে ভাটি অঞ্চলের জমিদার ঈসা খান বাংলা থেকে পূর্ব বাংলা থেকে মোগল সৈন্যদের হটিয়ে দেন। মোগল সৈন্যরা এবার বাংলা ছেড়ে বিহারে আশ্রয় নেন। নঈম খানের মৃত্যু সংবাদ আগ্রা পৌঁছাতে সম্রাট আকবর বাংলা শাসনকর্তা করে পাঠান খানজাহান হোসেন কুলি খানকে। তার সহকারে নিযুক্ত রাজা টোডর মল। বাংলা প্রবেশের পথে রাজমহলে মোগল সৈন্যদের বাধা দেন দাউদ কররানী। মোগলদের সাহায্যে এগিয়ে আসেন বিহারের শাসনকর্তা মুজাফফর খান তুর্বাতি। ১৫৭৬ খ্রিস্টাব্দে রাজমহলের নিকট মোগল ও আফগানদের মধ্যে তুমুল যুদ্ধ হয়। রাজমহলের যুদ্ধে দাউদ কররানী চূড়ান্ত পরাজয় ঘটে, পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এভাবে বাংলায় কররানী মানে আফগান শাসনের অবসান ঘটিয়ে মোগল শাসনের সূত্রপাত হয়। অবশ্য বারোভূঁইয়াদের বাধার মুখে মোগল শাসন বেশি দূর বিস্তৃত হতে পারেনি। আমাদেরকে বলেছে বারোভূঁইয়া কারা। এবার দেখো, প্রথম দিকে বারোভূঁইয়াদের নেতা ছিলেন ঈসা খান। বারোভূঁইয়াদের নাম দেখো: ঈসা খান, মুসা খান, চাঁদ রায়, কেদার রায়, বাহাদুর গাজী, সোনা গাজী, ওসমান খান, বীর হামিদ, লক্ষণ, মাণিক্য, পরমানন্দ রায়, বিনোদ রায়, মধু রায়, মুকুন্দরাম, সব্রজিৎ, রাজা কন্দপ নারায়ণ রামচন্দ্র। ওনারা বিভিন্ন এলাকার সরাই, কোকাইনগর, বিশ্বপুর, বুলুয়া, চন্দ্রদ্বীপ, চান্দ্রপ্রতাপ, ভূষণা, বরিশাল, ফরিদপুর ইত্যাদি এলাকার জমিদার ছিলেন। প্রথম দিকে বারোভূঁইয়াদের নেতা ছিলেন ঈসা খান। হোসেন শাহী বংশের অবসান হল ইসলাম খানের পিতা সুলেমান খান সোনারগাঁও অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করেন। খিজিরপুর দুর্গ ছিল তার প্রধান কেন্দ্র। সোনারগাঁও খিজিরপুরের নিকটবর্তী কাকরাবু তার রাজধানী ছিল। দাউদ কররানীর পতনের পর তিনি সোনারগাঁয়ে রাজধানী স্থাপন করেন। বারোভূঁইয়াদের দমন করার জন্য সম্রাট আকবর বিশেষ মনোযোগ দেন। এই জন্য তিনি ১৮৫৩ খ্রিস্টাব্দে শাহবাজ খান, ১৫৮৫ খ্রিস্টাব্দে সাদিক খান, উজির খান, রাজা মানসিংহকে বাংলার সুবাদার করে পাঠান। তারা ঈসা খান অন্যান্য জমিদার সাথে বহুবার যুদ্ধ করেন, কিন্তু বারোভূঁইয়াদের নেতা ঈসা খানকে সম্পূর্ণ পরাজিত করা সম্ভব হয়নি। তিনি সম্রাট আকবরের আনুগত্য স্বীকারের বিনিময়ে তিনি নিজের আধিপত্য বজায় রাখেন। অন্যদিকে তিনি মুঘলদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন, মসনদি আলা উপাধি গ্রহণ করেন। ১৫৯৯ খ্রিস্টাব্দে ঈসা খানের মৃত্যুতে বারোভূঁইয়াদের নেতা হন তার পুত্র মুসা খান। তো মুসা খানের ১৬০৩ খ্রিস্টাব্দে মুসা খানকে এক নৌযুদ্ধে মানসিংহের হাতে পরাজিত হন, কিন্তু চূড়ান্ত সাফল্য অর্জন করার আগে সম্রাট আকবরের অসুস্থতার খবর আসে। সম্রাটের ডাকে মানসিংহ আগ্রায় ফিরে যান। এটাকে প্রথমে ছিলেন বারোভূঁইয়াদের নেতা ঈসা খান, তারপরে তার পুত্র মুসা খান। মুসা খান মানসিংহের হাতে পরাজিত হলেও সম্রাট আকবরের অসুস্থতার কারণে তাকে ডাকা হলে তিনি আগ্রায় ফিরে যান। তো সম্রাট আকবরের মৃত্যুর পর তার পুত্র সেলিম জাহাঙ্গীর নাম ধারণ করে ১৬০৫ খ্রিস্টাব্দে দিল্লি সিংহাসন আরোহণ করেন। তিনি মানসিংহকে আবার বাংলায় প্রেরণ করেন। তারপরে বারোভূঁইয়াদের বাংলায় দমন করার জন্য মূল শাসন প্রতিষ্ঠা জাহাঙ্গীরের রাজত্বকালে কৃতিত্বপূর্ণ কাজ। আর এর ক্ষেত্রে দাবিদার সুবাদার ইসলাম খান শাসনভার গ্রহণ করে তিনি বুঝতে পারেন যে বারোভূঁইয়াদের নেতা মুসা খানকে দমন করতে পারলে তার পক্ষে অন্যান্য জমিদারকে বশীভূত করা সহজ হবে। সেজন্য তিনি রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করেন। আর মুসা খানের ঘাঁটি সোনারগাঁ ঢাকার অদূরে ছিল। বাংলা রাজধানী রাজমহল থেকে ঢাকায় আসার পথে ইসলাম খান কয়েকজন জমিদারের আনুগত্য লাভ করেছিলেন। বারোভূঁইয়াদের মোকাবেলা করার জন্য ইসলাম খান শক্তিশালী নৌবহর গঠন করেন। মুসা খানের সাথে প্রথম সংঘর্ষ বাধ্যে ১৬০৯ খ্রিস্টাব্দে পদ্মা নদীর পূর্ব তীরে যাত্রা পুর, যেখানে মুসা খানের দুর্গ ছিল। যুদ্ধে মুসা খান অন্যান্য জমিদার শেষ পর্যন্ত পিছু হটেন। ইসলাম খান ১৬১০ খ্রিস্টাব্দে ঢাকা পৌঁছান। এই সময় থেকে ঢাকা হয় বাংলার রাজধানী। তোমরা অন্য ক্লাস 7-এও পড়েছ, সম্রাটের নাম অনুসারে ঢাকার নাম রাখা হয় জাহাঙ্গীরনগর। তো পিতৃপুরুষের পরিচয় গল্পে পড়েছ, জাহাঙ্গীরনগর নামকরণ করা হয় ঢাকার। তো তোমরা জানতে পারলে জাহাঙ্গীরের নাম অনুসারে, সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। আচ্ছা, এরপরে পুনরায় মুসা খানের নীতিতে মোগলদের বাধা দেওয়ার জন্য জমিদারদের নৌবহর একত্রিত হয়ে জমিদারদের সব বাংলা যত জমিদার ছিলেন সব জমিদারদের নৌবহর একত্রিত হয়ে শীতলক্ষা নদীতে ইসলাম খান এর পশ্চিম তীরে বিভিন্ন স্থানে সৈন্য নৌবহর প্রেরণ করেন। ইসলাম খানের সঙ্গে জমিদারদের যুদ্ধ শুরু হয়। নদীর পূর্বপাড়ে অবস্থিত মুসা খানের কদম রসুল দুর্গ সহ অন্যান্য দুর্গ মুঘলদের অধিকার আসে। অবস্থার বিপর্যয়ে মুসা খান সোনারগাঁয়ে চলে আসেন। রাজধানী নিরাপদ নয় মনে করে তিনি মেঘনা নদীতে অবস্থিত ইব্রাহিমপুরে দ্বীপে আশ্রয় নেন। মুঘল সৈন্যরা সোনারগাঁও অধিকার করে নেন। এর ফলে জমিদারগণ বাধ্য হন আত্মসমর্পণ করতে। কোনো উপায়ান্তর না দেখে মুসা খান শেষ পর্যন্ত মুঘলদের নিকট আত্মসমর্পণ করতে বাধ্য হন।
ইসলাম খান মুসা খানকে অন্যান্য জমিদারদের মতো মোগলদের অধীনস্থ জাগিরের দায়িত্ব দিলেন। এরপর মুসা খান সম্রাটের অনুগত জাগিরদার হিসেবে বাকি জীবন অতিবাহিত করেন। মুসা খানের আত্মসমর্পণ অন্যান্য জমিদার নিরাশ হয়ে মুঘল সম্রাটের বশ্যতা স্বীকার করেন। এভাবে বাংলায় বারো ভূঁইয়াদের শাসনের অবসান ঘটে। তো তোমরা ভালো করে পড়বে, বিশেষ করে বারো ভূঁইয়াদের সম্পর্কে ভালো করে পড়বে, কারণ বারো ভূঁইয়াদের সম্পর্কে প্রশ্ন আসছে। আফগান শাসন সম্পর্কেও পড়বে, যা পড়বে ভালো করে পড়বে, যাতে তোমরা মাধ্যমিক পরীক্ষায় জন্য পড়াটা প্রস্তুত করে রাখতে পারো, আবার পুনরায় মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত হতে না। তোমাদের এই একটা সুবিধা, 9-এ যেটা করছো ক্লাস 10-এ মাধ্যমিক পরীক্ষায় সেটা দরকার হবে। তো সুতরাং ভালো করে পড়বে, যাতে তোমরা মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো। তোমরা বাড়ি কাজ নাও, আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলেও বারবার করে পড়বে, এবং বিদ্যালয় খোলার পর আমার কাছে জানতে চাইবে, অথবা তোমাদের বিদ্যালয়ের ডায়েরিতে আমার নাম্বার আছে, তোমরা সেই নাম্বারে ফোন করে জানতে চাইবে। আসলে প্রত্যেকটা বিষয় বারবার পড়তে হয়, বারবার পড়লে বিষয়টা সহজ হয়ে যায়, বুঝতে অসুবিধা হয় না। আশা করি তোমরা বারবার পড়বে। তোমরা আজকে নিজেরা প্রশ্ন প্রস্তুত করবে। তোমাদেরকে ইতিপূর্বে আমি পড়িয়েছিলাম মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তারপরে সুলতান গিয়াসউদ্দিন ইলিয়াস খলজি, আজকে পড়ালাম আফগান শাসন এবং বারো ভূঁইয়া। এই চারটা পাঠ থেকে তোমরা নিজেরা আজকে তারিখে বাড়ি কাজ তৈরি করবে, বিদ্যালয় খোলার পর বাড়ি কাজ দেখবো। বার্ষিক পরীক্ষা তোমাদের হবে, তোমরা বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। দোয়া করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনায় মনোযোগী হও। আসসালামু আলাইকুম। আবার